নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় জাতি, বললেন মির্জা ফখরুল। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান। ফ্যাসিবাদের এক অংশ দূর হয়েছে মাত্র, বন্ধ হয়নি সন্ত্রাস, দখল, চাঁদাবাজির। জামায়াতের সমাবেশে গুলির জবাব দেওয়ার হুঁশিয়ারি আমিরের। এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বেগম খালেদা জিয়া। সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মোনাজাত। জুলাই গণহত্যা মামলায় প্রত্যর্পণ শুরু হবে কামালকে দিয়ে, বললেন প্রেস সচিব। শেখ হাসিনাকে ফেরানোর ইস্যুতে সম্পর্কের অবনতি হবে না, ঢাকা দিল্লির মত বিশ্লেষকদের। এবং তৃতীয় বিশ্বের দেশ থেকে স্থায়ীভাবে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করবে যুক্তরাষ্ট্র, জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুমার নামাজের পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দোয়া চান তিনি। এছাড়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তির জন্য সারা দেশে দোয়া ও মোনাজাত করেছে বিএনপি। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ভুগছেন হৃদরোগ, ডায়াবেটিস, আর্থাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক জটিলতায়। বেগম জিয়ার সুস্থতায় শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে তার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, মহান আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করেন। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়ার বেঁচে থাকা অত্যন্ত প্রয়োজন এবং আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার বিকল্প বাংলাদেশে এখন আর কেউ নেই। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া ও মোনাজাত মাহফিলে দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি মহাসচিব। ডাক্তাররা বলেছেন যে তার অবস্থা, শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। নামাজ আদায় করে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছি। এদিকে সারা দেশে বিভিন্ন জেলায় কোরআন খতম এবং বিশেষ দোয়া হয়েছে। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে দোয়া ও মোনাজাতে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এতে অংশ নেন। এছাড়া নাটোর ও বাগেরহাট সহ সারা দেশে বিভিন্ন জেলায় হয় দোয়া ও বিশেষ মোনাজাত। অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার মামলার দণ্ডিত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন। তার আশা শিগগিরই আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে বিচারের রায় কার্যকর করা যাবে। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, তার বিশ্বাস জুলাই ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন দেশের আদালতে মুখোমুখি হতে হবে। আওয়ামী লীগ নেতারা অর্থ ব্যয় করলেও জবাবদিহি থেকে চিরতরে পালানোর কোনো সুযোগ থাকবে না বলেও মত তার। প্রেস সচিব আরও জানান, দিল্লি এরই মধ্যে জানিয়েছে জুলাই গণহত্যা মামলার সাজাপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণের জন্য বাংলাদেশে অনুরোধ পরীক্ষা করছে ভারত। ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ 5 দফা দাবিতে শাহবাগ অবরোধ করেছে ভোলাবাসী। দীর্ঘদিনে অবহেলা ও বঞ্চনার প্রতিবাদে উপকূলে হাজারো মানুষ 25 দিন ধরে রাজধানী শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। এদিকে শাহবাগে অবরোধের কারণে শাহবাগ ও এর আশেপাশে সড়কগুলোতে যানজট তৈরি হয়েছে। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিফ, জানাবেন দাবি দাওয়ানে কি বলছেন আন্দোলনকারীরা, আর এছাড়াও যান চলাচল বন্ধে জনগণের ভোগান্তি কেমন হচ্ছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। তার সাথে যুক্ত করবেন তাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে সেই বিষয়ে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা?
নিশ্চয়ই সাথী, আপনি যদি একটু দেখাতে চাই, পুরো 1.5 ঘন্টা যাবৎ এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ভোলাবাসী। কারণ একটাই তাদের যে যৌক্তিক দাবি, সেটা হচ্ছে ভোলা এবং বরিশাল সেতু নির্মাণের পাশাপাশি আরো 4টি দাবি, মোট হচ্ছে 5টি দাবি নিয়ে তারা কিন্তু আজকে অবস্থান বা অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা, এমনকি তারা বারবার বলছেন যে বিগত 24 দিন ধরে তারা লাগাতার এই কর্মসূচি বা আন্দোলন করে আসছেন। লং মার্চ টু ঢাকা সেই বিষয়েও কিন্তু তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছেন। সেইখান থেকে মূলত তারা বলে যাচ্ছেন যে এখন পর্যন্ত সংশ্লিষ্ট পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ বা তাদের সঙ্গে কথা বলার যে প্রয়োজনীয়তা, সেটা আসলে কেউ দেখায়নি। তাই তারা বাধ্য হয়ে আজকে এই শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। এতে করে আসলে আশেপাশে যে যান চলাচল, সেটা কিন্তু বন্ধ থাকায় কিছুটা বিড়ম্বনা বা ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ বা রাজধানীবাসী, যেহেতু আজকে শুক্রবার। সেক্ষেত্রে এবং কি আরেকটি তথ্য দিতে চাই যে আজকে এই ভোলাবাসীর যে যৌক্তিক দাবি, সেই দাবি তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে তারা এই রাস্তায় অবস্থান করবেন। এর পাশাপাশি যদি বলতে চাই যে যদি তাদের সরকারের পক্ষ থেকে যদি কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা যমুনার অভিমুখে যাবেন বলেও কিন্তু তারা বলছেন। এর একটু জানতে চাই যে আপনাদের আজকে যে দাবি, সেই দাবিটা তো অনেকদিন আগে থেকেই দাবি করে আসছেন, আসলে সংশ্লিষ্ট কেউ এসেছে কিনা আপনাদের? আমি প্রথমত আমি আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই, এটা আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, 100% অধিকার। দেখুন, একটা রাষ্ট্র তখনই এগিয়ে যায় বা একটা সরকার তখনই সফল হয় যখন বাংলাদেশ বা তথা ওই রাষ্ট্রটার প্রত্যেকটা স্থানে সমানভাবে সবাইকে বিবেচনা করে। কিন্তু আপনারা দেখে থাকবেন, দীর্ঘদিন হয়ে গেছে স্বাধীনতার 54 বছর, কিন্তু বাংলাদেশের মানুষ কিভাবে আছে আপনারা জানেন, কিন্তু ভোলাবাসীকে একদমই মাইনাস করে দিয়েছে। রাত 8টার পর আমার মা যদি মারা যায়, আমার বোনের যদি কিছু হয়, আমি শুনলে সারা দিন উল্টে পাল্টায় ঢাকা যদি কিছু করতে চাই, তাও ভোলায় আমি যেতে পারি না। এটা 24-এর অভ্যুত্থান আমরা করেছি বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ হওয়ার বা স্বপ্ন দেখে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়েও ভোলার সাথে বৈষম্য। আপনাদের অধিকার যদি না মানা হয়, তাহলে কি করবেন? দেখুন, আমরা না, বিষয়টা হচ্ছে কি, অধিকার কেন মানা হবে না? আমরা কি ভাড়াটিয়া নাকি? আমরা ভাড়াটিয়া না, আমরা দেশের সম্পদ। আমরা কি করব এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে অনেকদিন ধরে বলতেছি, আজকে তো দেখলেন মোটামুটি আজকে শাহবাগ ব্লক করে ফেলছি, কালকে হয়তো যমুনা ব্লক করব, পরশুদিন বাংলাদেশ অচল করে দেব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন সাথী তাদের যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শাহবাগ অবরোধের বিষয়ে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আধা ঘন্টার মতো তারা এখানে অবস্থান করবে, পরবর্তীতে শাহবাগে যে মুক্ত মঞ্চ রয়েছে সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবে। তো এই ছিল সাথী এখান থেকে সবচেয়ে অবশ্যই জানতে চাই। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 145, শেরপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর 3 আসনে, মূলত ঝিনাইগাতি এবং শ্রীবর্দী উপজেলা নিয়ে এই শেরপুর 3 আসন গঠিত। একেবারেই ভারত ঘেঁষা মেঘালয়ের পাদদেশে গারো পাহাড় অধ্যুষিত এই ঝিনাইগাতি উপজেলা দীর্ঘ সময়ে নানা মানুষের নানা দাবির প্রেক্ষিতেও অনেক উন্নয়ন বঞ্চিত এই সীমান্তবর্তী উপজেলা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এই আসনের মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন। আমরা তার সাথে কথা বলবো। আমাকে একটু বলবেন, আসলে আপনি তো মানুষের কাছে যাচ্ছেন, ইতোমধ্যে আপনি দল থেকে মনোনয়ন পেয়েছেন, কেমন সাড়া দিচ্ছে সাধারণ মানুষ? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ, এবং পাশাপাশি আমার শ্রীবর্দী ঝিনাইগাতি জনগণকে ধন্যবাদ। আমি মাঠে কাজ করছি। আমি মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মনোনীত আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের একজন মনোনীত পদপ্রার্থী। আমি মাঠে ময়দানে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ জনগণের বেশ সাড়া পাচ্ছি, জনগণ ভালো আশ্বাস দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমিও যদি আল্লাহর ফজলে নির্বাচিত হতে পারি, আমার যে আসনের সমস্যাগুলো, বিশেষ করে শিক্ষা খাতের ব্যাপারটা,
আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যে, আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষাটা মূল কাজ করে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, সাধারণ মানুষ বলেছিল যে আসলে পর্যটন সমৃদ্ধ একটি উপজেলায় পর্যটন নিয়ে আপনার কোনো ধরনের বিশেষ পরিকল্পনা আছে? অবশ্যই আমাদের পর্যটন কয়েকটা স্পট এর মধ্যে আছে, যেমন গজনি অবকাশ আছে। আমরা আরও উন্নত ধরনের বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং বহির্বিশ্বে যে উন্নত মানের পর্যটন ব্যবস্থা আছে, আমরা যেহেতু পাহাড়ের কাছাকাছি, সুতরাং আমরা এখানে উন্নত ধরনের পর্যটন ব্যবস্থা চালু করব। আপনার এই দুই উপজেলাতেই তো আসলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ রয়েছেন, আপনার ভোটার তারা, তো তাদের জন্য কোনো পরিকল্পনা আছে? অবশ্যই মানুষ হিসেবে মুসলমানের যেমন অধিকার আছে, আমার কাছে অন্যান্য জাতিগোষ্ঠীরও অধিকার সমান। সরকারিভাবে যে ব্যবস্থাপনায় হবে তা তো অবশ্যই করব। আমি ব্যক্তিগতভাবেও বিভিন্নভাবে তাদের সুযোগ সুবিধার জন্য, তাদের শিক্ষা, তাদের চলাফেরা, তাদের ঘরবাড়ি ইত্যাদি সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা করব ইনশাআল্লাহ। এখন তো তরুণদের জয়যাত্রা চলছে, তরুণদের নিয়ে আপনার কোনো বিশেষ পরিকল্পনা? অবশ্যই তরুণরা আজকে মাদকের দিকে বেশি ধাবিত হচ্ছে। বিভিন্ন মাদক দ্রব্যের কারণে ওরা নষ্ট হয়ে যাচ্ছে। আমার পরিকল্পনা, যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে। আল্লাহ রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসতেন এবং যুবকদের মর্যাদাও দিয়েছেন। আপনি এই আসলে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? জি আলহামদুলিল্লাহ, আমি শতভাগ আশাবাদী। আমি এই আসন থেকে নির্বাচিত হব ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে এই স্থানীয় যারা রয়েছেন, যাদের প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার প্রতিফলন হবে এমনটাই আমরা আসলে প্রত্যাশা করি। দেখছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ শেরপুর 3 আসনে। এখন এই মুহূর্তে ঝিনাইগাতী উপজেলাতে রয়েছি আমরা এই আসনের অন্য কোনো প্রার্থীর সাথে পরবর্তী বুলেটিনে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব মানুষের দাবির প্রেক্ষিতে ওনার ভাবনাগুলো। সাথে থাকুন, ডিবিসি নিউজের সাথেই থাকুন। বিরূপ আবহাওয়ায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত 56 জন নিহত হয়েছে, এখনও নিখোঁজ 21 জন। চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বন্যা ভূমিধসে 90 জনের প্রাণহানি হয়েছে। এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি। বন্যার পানিতে ভেসে গেছে বহু বাড়িঘর। বাদুল্লায় ভূমিধসে ঘরের ভেতর চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র। ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 12,313 পরিবার। কেলানি নদী উপত্যকার নিচু এলাকাগুলোতে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বন্যায় নাকাল ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুমাত্রা দ্বীপ। ভূমিধসে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিঘ্ন ঘটেছে বিদ্যুৎ সরবরাহ। জলমগ্ন এলাকা থেকে আটকে পড়াদের হেলিকপ্টারে উদ্ধার করা হচ্ছে। বন্যা ও ভূমিধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সংখ্যায়। প্রাণ গেছে বহু মানুষের। বৃষ্টি কিছুটা কমলেও এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। মৌসুমি ঝড় সেনিয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে মালয়েশিয়ায়। বন্যায় প্রাণ গেছে কয়েকজনের। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 30,000 বাসিন্দাকে। উপকূলীয় এলাকায় ছোট নৌযানকে সাবধানে চলতে বলা হয়েছে। মৌসুমি শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 128 জনে। আহত হয়েছেন আরও 79 জন। এখনও নিখোঁজ শতাধিক। নিহতদের মধ্যে অনেকের পরিচয় শনাক্ত করা যায়নি। 89 জনের মরদেহের ফায়ার সার্ভিসের প্রায় 2,500 কর্মী 23 ঘন্টার প্রচেষ্টায় শুক্রবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায়, আগুন প্রথমে ভবনের নিচতলায় লাগে, এরপর এটি উপরের দিকে ছড়ায়। আগুনের উত্তাপ একটা সময় 500 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। আর এত উত্তাপের কারণে কিছু জায়গায় আগুন নেভানোর পর সেখানে আবারও আগুন জ্বলে ওঠে। অগ্নিকাণ্ডের আসল কারণ খুঁজে বের করতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।